আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর বইয়ের দ্বিতীয় অধ্যায়, পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়। তো গতিতে আমরা পড়ব কি, গতি চ্যাপ্টারে আমরা প্রথমে গতি ওয়ার্ডটা দ্বারা কি বুঝি। গতির ইংরেজি হচ্ছে মোশন। আচ্ছা, গতি মানে কি? কোনো কিছু গতিশীল বোঝায় না। অর্থাৎ বিষয়টা আমি যদি বলি, যেমন গতি আসলে জিনিসটা কি? গতি জিনিসটা হচ্ছে সময়ের সাথে সাথে কোনো বস্তু যদি অবস্থানের পরিবর্তন করে, তাহলে বস্তুটা গতিশীল। আর এই যে অবস্থা, আর এই অবস্থাটাকে বলা হয় গতি। তাহলে আমরা যদি গতির বিপরীত একটা ওয়ার্ড বলতে চাই, তাহলে সেটা অবশ্যই হবে স্থিতি। গতি মানে কি? যে নিজের অবস্থানের পরিবর্তন করতেছে। তাহলে স্থিতি কি হবে? সময়ের সাথে সাথে কোনো বস্তু যদি অবস্থানের পরিবর্তন না করে, তাহলে বস্তুটাকে আমরা বলবো, তাহলে বস্তুটি স্থির। এবং এই অবস্থাকে আমরা কি বলবো? এই অবস্থাকে আমরা বলবো স্থিতি। মানে বিষয়টা কিরকম? ধরো একটা গাছ, যে গাছ থেকে ধরো এই লোকটা যাত্রা শুরু করলো, তাহলে প্রাথমিকভাবে যখন গাছের পাশে লোকটা দাঁড়ানো অবস্থায় ছিল, তখন লোকটা ছিল স্থির। তার মানে সে হচ্ছে তার অবস্থানের পরিবর্তন করছে না। পরবর্তীতে মানুষটি এই জায়গা থেকে এই অবস্থানে আসলো, এখানে আসলো, আসার পর এখানে আবার দাঁড়ালো। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? প্রথমে মানুষটা ছিল ধরো এ বিন্দুতে, পরে আবার মানুষটা আসলো বি বিন্দুতে। তাহলে এ বিন্দুতে যখন সে দাঁড়ানো অবস্থায় ছিল, তখনও ছিল সে স্থির। আর যখন আবার হচ্ছে বি বিন্দুতে আসলো, তখনও সে স্থির। তার মানে এই বিন্দুতেও সে স্থির। কিন্তু দেখো, যখন সে এ থেকে বি বিন্দুতে চলমান অবস্থায় ছিল, মাঝখানের দশাটাতে কি ছিল? সে চলমান অবস্থায় ছিল। এটাই হচ্ছে তার গতি। কারণ সময়ের সাথে সাথে এই লোকটি তার নিজের অবস্থান পরিবর্তন করে এ থেকে বি বিন্দুতে আসলো। তাহলে সেই জন্য আমরা বলবো এই লোকটি তখন গতিশীল ছিল। তখন আবার যখন বি বিন্দুতে চলে আসলো, বি বিন্দুতে সে লোকটি আবার হচ্ছে কি করলো? দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার কারণে হচ্ছে সে কি হলো? বি বিন্দুতে সে আবার স্থির হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম, যদি কোনো বস্তু বা কোনো কিছু যদি নিজের অবস্থান পরিবর্তন করে, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে গতি। আর যদি অবস্থানের পরিবর্তন না করে নিজের জায়গায় সে দাঁড়িয়ে থাকে, তখন আমরা বলবো সে স্থির অবস্থায় আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমরা যদি এই লোকটা, যেমন ধর আমি বলতেছি এই গাছ থেকে এই লোকটা এই জায়গায় দাঁড়ানো অবস্থায় আছে, গাছের পাশে দাঁড়ানো অবস্থায় আছে। আচ্ছা, এখন যদি আমি বলি লোকটা এ বিন্দু থেকে আসলো বি বিন্দুতে, এখন প্রশ্ন হলো লোকটা ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করলো? লোকটা এ বিন্দু থেকে বি বিন্দুতে আমরা হিসাব করলাম সে 5 মিটার দূরত্ব অতিক্রম করলো। আচ্ছা, এখন লোকটা যে তার যে দূরত্বটা অতিক্রম করলো, অবশ্যই তা একটা নির্দিষ্ট বস্তুর সাপেক্ষে তার দূরত্বটা অবশ্যই বিবেচনা করতে হবে। যেমন আমরা বলতে পারি লোকটা হচ্ছে গাছটি থেকে 5 মিটার দূরত্ব অতিক্রম করলো। যদি এই গাছটাকে আমি যদি হচ্ছে কি না ধরতাম, একটা নির্দিষ্ট বিন্দু হিসেবে ধরে না নিতাম, তাহলে আমি কখনো এই লোকটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমি বলতে পারতাম না। যেমন ধরো এটা হচ্ছে একজনের গড়, এই গড় থেকে একজন লোক বের হয়ে সে এই জায়গা থেকে প্রায় 10 কিলোমিটার হেঁটে একটা স্কুলে আসলো। এটা হচ্ছে একটা স্কুল। তো সে যখন স্কুলে আসলো, তাহলে আমরা বলতে পারি যে লোকটা প্রায় গড় থেকে 10 কিলোমিটার হেঁটে আসলো স্কুলে। এখন আমি এই গড়টাকে একটা নির্দিষ্ট একটা জায়গা ধরে নিয়েছি না, যার থেকে আমি কি করছি? এই 10 কিলোমিটার দূরত্বটা হিসাব করা শুরু করছি। তার মানে তখন এই গড়টাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো মানে কি? প্রসঙ্গ কাঠামো হলো
যার সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতি বা অবস্থান বর্ণনা করা হয়। মানে বিষয়টা কিরকম, ধরো তুমি হচ্ছে এই গাছটার পাশে দাঁড়াই আছো, তাহলে আমি বলবো কি এই লোকটা দাঁড়াই আছে হচ্ছে এই গাছটার পাশে, তার মানে তুমি গাছের সাপেক্ষে স্থির অবস্থানে আছো, তোমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। তুমি কি করলা, গাছ থেকে প্রায় 10 মিটার হেঁটে তুমি আবার এই জায়গায় আসলা, এ থেকে আসলা বি বিন্দুতে, তাহলে আমি বলবো ও হচ্ছে 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে। কোন জায়গা থেকে? এই গাছ থেকে সে হচ্ছে 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তার মানে এই গাছটা একটা কাঠামো যেটা 3D অবস্থায় আছে, ঠিক আছে, যার অবস্থান বর্ণনা করার জন্য এক্স, ওয়াই এবং হচ্ছে জেড অক্ষের দরকার হয়। এটি একটা ত্রিমাত্রিক কাঠামো। তাহলে এই গাছটা তো আমরা বুঝলাম, অর্থাৎ যার থেকে তুমি কোনো বস্তুর গতি বর্ণনা করো। যেমন তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব যদি হয় 5 মিটার বা হচ্ছে 5 কিলোমিটার, তাহলে আমরা বলতে পারি ধরো তোমার বাসাটা হয়ে যাবে তখন প্রসঙ্গ কাঠামো, কারণ তোমার বাসা থেকেই হচ্ছে তুমি যাবা কতটুকু, 5 কিলোমিটার দূরে তুমি তোমার স্কুলে যাবে। তাহলে সেক্ষেত্রে এটা যদি আমার প্রসঙ্গ কাঠামো হয়, প্রসঙ্গ কাঠামো হয়ে অবশ্যই কী হবে, 3D হবে। এখন প্রসঙ্গ বিন্দু জিনিসটা, এটা পুরো গাছটা থেকে যদি তুমি তোমার দূরত্ব হিসাব করো, তাহলে সেক্ষেত্রে এটা পুরোটা হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো। তুমি গাছের একটা নির্দিষ্ট বিন্দুকে তুমি বেছে নিলা, তুমি বললা যে না আমি এই বিন্দু থেকে 10 মিটার দূরত্ব অতিক্রম করছি, এই বিন্দু থেকে কতটুকু দূরত্ব অতিক্রম করছি, 10 মিটার দূরত্ব অতিক্রম করছি, তাহলে তখন এই বিন্দুটা হয়ে যাবে প্রসঙ্গ বিন্দু। তাহলে কোন একটা বিন্দু থেকে যদি হিসাব করো তখন সেটা হবে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দুও বলা হয়, আর পুরো জিনিসটাকে একসাথে বললে বলা হয় কাঠামো। ঠিক আছে, তাহলে আমরা প্রসঙ্গ কাঠামো এবং হচ্ছে গতি এবং স্থিতি বিষয়টা বুঝছি। তাহলে আমরা একটু বইয়ের মধ্যে কি আছে দেখি। দেখো, সময়ের সাথে সাথে যদি কোনো কিছুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে বস্তুটা স্থির, অর্থাৎ সময় যাচ্ছে কিন্তু তার কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না, সে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে বস্তুটা কি স্থির। আর যদি অবস্থানের পরিবর্তন করে তাহলে সেটি কি গতিশীল। আচ্ছা, এখন কোনো কিছুর অবস্থান বলতে হলে সেটি বলতে হবে কোনো একটি নির্দিষ্ট প্রসঙ্গবিন্দুর সাপেক্ষে। যেমন প্রসঙ্গবিন্দু বা প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি, যার সাপেক্ষে তুমি তোমার অবস্থান বা কোনো কিছু বর্ণনা করবে। ঠিক আছে, যেমন ধরো আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে তুমি কতটুকু রাস্তা অতিক্রম করছো, তুমি যদি বলো আমাকে 10 কিলোমিটার, তাহলে কথাটা হলো না। তোমাকে বলতে হবে যে আমি আমার বাসার গেট থেকে 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আপনার কাছে আসছি, তাহলে আমি বুঝে যাব তুমি বাসার গেট থেকে যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে তোমার গন্তব্যস্থলের দূরত্ব হচ্ছে প্রায় 10 কিলোমিটার। আর যদি তুমি তোমার বাসার গেটকে হচ্ছে নির্দিষ্ট করে ধরে না নিতা তাহলে তুমি বলতে পারতে না আসলে তুমি কোন জায়গা থেকে 10 কিলোমিটার দূরত্বটা হিসাব করতেছো। ঠিক আছে, তাহলে সেই কারণে প্রসঙ্গ কাঠামোটা অধিক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা বলতেছি কি, যাকে আমি প্রসঙ্গ কাঠামো ধরে নিলাম, ধর এই গাছ থেকে আমি 5 মিটার দূরত্ব অতিক্রম করে এই জায়গায় আসলাম, ঠিক আছে, এই জায়গায় আসলাম, তাহলে আমি বলতেছি কি এই গাছটা আমার প্রসঙ্গ কাঠামো, যার থেকে আমি কি করতেছি দূরত্বগুলো হিসাব করতেছি। আচ্ছা, এখন তার মানে বোঝা গেল এই যে প্রসঙ্গ কাঠামো সেটা অবশ্যই কি হতে হবে, প্রসঙ্গ কাঠামো হতে হবে স্থির বা স্থায়ী যদি কোনো পদার্থ না হয়। যেমন ধরো তুমি হিসাব করলে কি ভাসমান একটা নৌকা, একটা পুকুরের মধ্যে একটা নৌকা ভাসতেছে, তুমি বলতেছো তুমি এই নৌকা থেকে পুকুরের পাড়ে তুমি বসে আছো, এটা হচ্ছে পুকুরের পাড়, যে পাড়ে তুমি কি করছো বসে আছো। এখন তুমি যদি আমাকে বলো যে এই নৌকা থেকে তুমি কতটুকু দূরে আছো, 5 মিটার দূরে আছো, আসলে তখন এই নৌকাটা কিন্তু প্রসঙ্গ কাঠামো হবে না, কারণ পানির ঢেউয়ের সাথে সাথে নৌকাটা কিছুক্ষণ কাছে চলে আসতে পারে অথবা দূরে চলে যেতে পারে। ধরো নৌকাটা এখন এই জায়গায় চলে আসলো, তুমি যখন বলছিলে তখন নৌকাটা ছিল 5 মিটার দূরে, এখন আবার পিছনে তাকায় দেখলেন না নৌকা অনেক দূরে চলে গেছে, নৌকা এখন প্রায় 10 মিটার দূরে চলে গেছে। তাহলে দেখো এই ক্ষেত্রে তুমি তোমার নির্দিষ্টভাবে তোমার অবস্থানটা বলতে পারতেছো না, তুমি বলতেছো 5 মিটার, নৌকা থেকে তুমি 5 মিটার দূরে আসো, আমি তোমার থেকে জিজ্ঞেস করলাম তোমার অবস্থান কোথায়, তুমি বললা যে ওই নৌকা থেকে আমার 5 মিটার দূরে আছে, পরে দেখলা যে না নৌকাটা আবার এদিকে পিছন দিকে চলে গেল 10 মিটার, তাহলে সেক্ষেত্রে তোমার অবস্থানটা কি সঠিকভাবে বলতে পারা যাবে না, বলতে পারা যাবে না। তো সেই জন্য যেহেতু তুমি তোমার অবস্থানটা সঠিকভাবে বলতে পারতেছো না, তাহলে সেক্ষেত্রে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার এই যে প্রসঙ্গ কাঠামো সেটা অবশ্যই কি হতে হবে, স্থির হতে হবে। এই নৌকাটা অবশ্যই কি হতে হবে, স্থির হতে হবে। যদি স্থির না হয় তাহলে তুমি কি করতে পারবে না,
বস্তুটার গতিটা সঠিকভাবে কি করতে পারবে না, বর্ণনা করতে পারবে না। তাহলে আমার যে প্রসঙ্গ কাঠামো সেটা অবশ্যই স্থির হবে। তাহলে চিন্তা করো, যদি তুমি ধরে নাও যে তুমি যে গাছ থেকে তুমি তোমার দূরত্ব হিসাব করতেছো সেই গাছটা স্থির, কিন্তু আসলে কি প্রকৃতিতে কোনো কিছু স্থির আছে? না। এই গাছটাকে তুমি ধরে নিচ্ছ স্থির, আসলে এটা প্রকৃতভাবে স্থির নয়, এটা হচ্ছে আপেক্ষিকভাবে স্থির। কেমন? তোমার আপেক্ষিকভাবে স্থির। কেন এটাকে আপেক্ষিক স্থির বলা হচ্ছে? যদি প্রকৃত স্থির হইতো তাহলে পৃথিবী ঘুরতেছে, পৃথিবী তো ঘুরে, এখন পৃথিবী যখন ঘুরতেছে গাছও ঘুরতেছে, তাহলে গাছটা আর স্থির হইল কই? তোমাকে একটা প্রশ্ন যদি আমি করি যে পৃথিবী ঘুরতেছে তাহলে গাছও ঘুরতেছে, তার মানে গাছ কি স্থির নয়। এখন তুমি যদি বলো না পৃথিবী তো স্থির, এখন পৃথিবী কেমনি স্থির হবে? পৃথিবী হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের চারদিকে কি করতেছে? ঘোরাঘুরি করতেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে পৃথিবী যদি কি হয়, পৃথিবী কি স্থির? না, পৃথিবী অতি স্থির নয়। পৃথিবী কি করতেছে? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, সূর্যের চারদিকে ঘুরতেছে। তাহলে আসলে বাস্তবে যদি তুমি হিসাব করো, বাস্তবে স্থির বলতে কোনো কিছুই নেই। তো তুমি যাকে তুমি প্রসঙ্গ কাঠামো হিসেবে ধরে নিয়ে কি করতেছো, প্রসঙ্গ কাঠামো হিসেবে ধরে নিয়ে তুমি গতি বর্ণনা করতেছো বা তোমার অবস্থান বর্ণনা করতেছো, সেই তোমার প্রসঙ্গ কাঠামোটাই তো স্থির নয়। কিন্তু তুমি যদি এই পৃথিবী, এই সূর্যের গতি, এত কিছু যদি বিবেচনায় আনো, তাহলে তুমি জীবনেও কোনো কিছুকে স্থির হিসেবে ধরে নিতে পারবে না। তো সেই জন্য তোমার কি করতে হবে? সেই জন্য তোমাকে আপেক্ষিকভাবে বা হচ্ছে মনে মনে একটা প্রসঙ্গ কাঠামোকে কি করতে হবে? স্থিরভাবে ধরে নিতে হবে। প্রসঙ্গ কাঠামোকে কি করতে হবে? স্থির ধরে নিতে হবে। তার মানে তুমি যে গাছ থেকে তুমি তোমার গতি বর্ণনা করতেছো বা তুমি যে ঘর থেকে তুমি তোমার অতিক্রান্ত পথ বিবেচনা করতেছো, সেটাকে তুমি আপাতত কি ধরে নিবা? স্থির ধরে নিবা। মানে আমাদের চোখে যে সকল বস্তুগুলো নিজেদের অবস্থানের পরিবর্তন করে না, যে সকল জড় পদার্থ, সেগুলিকে আমরা কি ধরে নিব? সেগুলিকে আমরা ধরে নিব স্থির অবস্থায় আছে। আচ্ছা, সেই জন্য বলা হচ্ছে সব গতি হচ্ছে আপেক্ষিক। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে সব গতি হচ্ছে কি? আপেক্ষিক। মানে কি? অর্থাৎ এখানে বলতেছে সব গতি হচ্ছে কি? আপেক্ষিক। আপেক্ষিক মানে বাস্তবে, আপেক্ষিক মানে বাস্তবে কি নয়? বাস্তবে স্থির নয়। বাস্তবে স্থির হবে কেমনে? পৃথিবীর সাথে সাথে তো প্রত্যেকটা বস্তুই ঘুরতেছে, সেই জন্য সেটা স্থির নয়। কিন্তু আমরা আপেক্ষিকভাবে যতগুলো গতির কাজ করব, সেখানে সব কিছুকে আমরা কি ধরে নিব? আমরা আপেক্ষিকভাবে সব কিছুকে স্থির ধরে নিব। ঠিক আছে, এখন এখানে বলা হচ্ছে কি, বাংলায় নাম হচ্ছে ছায়াপথ। এটা এখানে এতক্ষণ পর্যন্ত আমি যা বলছি সেগুলো এখানের মধ্যে লেখা আছে। ঠিক আছে, এখান থেকে পড়ে নিবা। এখন এখান থেকে একটা এমসিকিউর প্রশ্ন আসতে পারে, আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে ছায়াপথ বা হচ্ছে ইংরেজিতে যেটাকে বলা হয় মিল্কওয়ে। আচ্ছা, এটা গেল। এখন আমরা পড়বো হচ্ছে বিভিন্ন প্রকার গতি নিয়ে। বিভিন্ন প্রকার গতি। আচ্ছা, গতি তো বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আমরা বলতেছি গতি জিনিসটা কি? সময়ের সাথে সাথে যদি অবস্থানের পরিবর্তন হয়, অবস্থান যেটা আছে সেটা যদি পরিবর্তন হয়, এখন অবস্থানে যদি পরিবর্তন হয় তাহলে তোমার কি হবে? তোমার গতি আসবে, মানে তুমি হবে গতিশীল। এখন তুমি যদি অবস্থানের পরিবর্তন না করে নিজের জায়গায় হচ্ছে চুপ করে বসে থাকো, তাহলে সেক্ষেত্রে তুমি হয়ে যাবে স্থির। ঠিক আছে, এখন আমরা আমাদের চারপাশে বিভিন্ন রকমের হচ্ছে কি দেখতে পাই? গতি দেখতে পাই। কতগুলো গতির উদাহরণ, যেমন যদি বলি, প্রথম একটা দিছে সরলরৈখিক গতি, এরপর দিল ঘূর্ণন গতি, তারপর চলন গতি, আর হচ্ছে পর্যায়বৃত্ত গতি, সরল স্পন্দন গতি। টোটাল 5 ধরনের গতি আমরা আমাদের চারপাশে দেখতে পাই। যেমন প্রথমে কি দিল? প্রথমে হচ্ছে সরলরৈখিক গতি। আচ্ছা, আমরা বলছি গতি মানে কোনো কিছু যে নিজের অবস্থান অতিক্রম করতেছে। আর সরলরৈখিক গতিটা হচ্ছে এমন ধরনের গতি, কোনো কিছু যদি সরল রেখা বরাবর চলমান থাকে। যেমন ধর একটা গাড়ি যাচ্ছে, সে কেমন যাচ্ছে? একটা সরল রেখা বরাবর চলমান আছে, সে তার নিজের অবস্থান অর্থাৎ একটা নির্দিষ্ট রেখার দিকে যাচ্ছে বা একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, সে কোনো দিক পরিবর্তন করতেছে না। সরল রেখা যেমন সোজাভাবে যায়, ঠিক তেমনই সে সোজাভাবে যাচ্ছে। ঠিক আছে, তখন তার গতিটা হবে কোন ধরনের গতি? সরলরৈখিক গতি। কোনো বস্তু উপর থেকে পড়তেছে, ধরো তুমি ছাদ থেকে একটা বস্তুকে ফেলে দিলা, দেখবে সেটা সোজা নিচের দিকে এসে পড়বে, তখন তার গতিটা কোন ধরনের হবে? অবশ্যই কি হবে? তার গতিটা হবে সরলরৈখিক গতি। তো সেই জন্য আমরা বলি কোনো কিছু যদি সরল রেখার উপর চলাচল করে তাহলে তার গতি হচ্ছে কোন ধরনের গতি? সরলরৈখিক গতি। আর মুক্তভাবে নিচে পড়ে তাহলে সেটিও হবে কি? সরলরৈখিক গতি। এরপর ঘূর্ণন গতি। এটা দেখো, একটা বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার গতিকে বলা হয় ঘূর্ণন গতি। যেমন ঘূর্ণন গতিটা কীরকম? ধরো একটা ফ্যান, ফ্যানের মধ্যে হচ্ছে এর কি আছে? অনেকগুলা কাটা আছে বা বাহু আছে। এই যে ফ্যানের পাখাগুলো দেখবে, ফ্যানের পাখাগুলো কি করে? সবসময় সবগুলো সেম দূরত্বে থাকে না,
সবগুলো সেম দূরত্বে কি করে একটা বৃত্তাকার পথে হচ্ছে কি করতে থাকে, ঘুরতে থাকে। এই যে দেখো, তার মানে যখন ঘূর্ণন গতির উদাহরণ দিতে যাব তখন রাস্তা হতে হবে বৃত্তাকার, আর অবশ্যই তাদের নির্দিষ্ট বিন্দু বা মূল বিন্দু থেকে কোথায় থাকবে, সমদূরত্বে। দেখো এই যে মূল বিন্দু থেকে প্রত্যেকটা পাকা কিন্তু সমদূরত্বে আছে, তখন তার গতিটা হবে ঘূর্ণন গতি। তার মানে সেটি স্পিডে ঘুরুক বা হচ্ছে আস্তে ঘুরুক সেটা আমার বিবেচনার বিষয় নয়। আমার বিবেচনার বিষয় ঘূর্ণন গতি দেখার ক্ষেত্রে কি দেখব, যে কেন্দ্র থেকে প্রত্যেকটা বাহুর দূরত্ব সবসময় সমান হবে বা ব্যাসার্ধ সমান হবে, এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, তার অবশ্যই বৃত্তাকার পথে ঘুরবে। ঠিক আছে, তাহলে তখন সেটা হবে ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতি যদি পরীক্ষায় এসে আমি কি লিখব, একটা বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। রাস্তাটা হবে বৃত্তাকার। যেমন উদাহরণ হিসেবে কি দেওয়া আছে, যেমন বৈদ্যুতিক পাকা আছে, বৈদ্যুতিক পাকা বা ফ্যানের মধ্যে আমরা দেখতে পাই। এরপর হচ্ছে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটাগুলো সবসময় কি করে, সেম দূরত্ব থেকে কি করে, বৃত্তাকার পথে ঘুরে, তাহলে এটা ঘূর্ণন গতির উদাহরণ। আকাশের চাঁদ কিন্তু ঘূর্ণন গতির উদাহরণ। যেমন আমি যদি বলি চাঁদের কক্ষপথ, যেমন চাঁদ কি করে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, আবার পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তাহলে চাঁদ যেহেতু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, তাহলে চাঁদের কক্ষপথ হবে বৃত্তাকার, বৃত্তাকার। আবার হচ্ছে পৃথিবীর কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার। তাহলে এখন উপবৃত্ত আর বৃত্ত কি, বৃত্ত মানে যেটা গোল আর যেটা কেন্দ্র থেকে সবগুলো ব্যাসার্ধ কি হবে, সমান হবে। আর উপবৃত্ত মানে যেটা গোল নয়, একটু ডিমের মতো দেখতে, যেমন ধর। তো এক্ষেত্রে সবগুলো ব্যাসার্ধ কিন্তু সেম নয়, যেমন এদিকে ব্যাসার্ধটা বড় আবার এই ব্যাসার্ধগুলো ছোট। তাহলে সেক্ষেত্রে আমরা এগুলি কি করতে পারবো, এগুলিকে আমরা বলতে পারি এটা উপবৃত্তাকার পথ কি হচ্ছে কখনো ঘূর্ণন গতির মধ্যে পড়বে না। যেমন ঘূর্ণন গতি হওয়ার জন্য বলতেছে কি বৃত্তাকার পথ হতে হবে এবং সমদূরত্ব থেকে ঘুরতে হবে, প্রত্যেকে নির্দিষ্ট বিন্দু বা কেন্দ্র থেকে। তাহলে দেখো তো চাঁদের ক্ষেত্রে চাঁদ কেমন কক্ষপথে ঘুরতেছে, সে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, কিন্তু পৃথিবী ঘুরতেছে উপবৃত্তাকার কক্ষপথে। সেই জন্য পৃথিবী কিন্তু ঘূর্ণন গতি নয়, পৃথিবীর ঘূর্ণনটা ঘূর্ণন গতি নয়, কিন্তু চাঁদের কক্ষপথ বা চাঁদের ঘূর্ণনটা কি হবে, ঘূর্ণন গতি হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে চলন গতি। চলন গতি জিনিসটা কি, ধরো কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে কি করতে থাকে, একই দিকে থাকে, তাহলে সেটি হচ্ছে চলন গতি। বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে থাকে, সেটা হচ্ছে চলন গতি। মানে বিষয়টা কীরকম, যেমন ধরো এই একটা বস্তুটা এর একা বরাবর গতিশীল, আবার বস্তুটা দেখো সেম সময় এ থেকে সেম এই বস্তুটা এই জায়গা থেকে আসলো এই জায়গায়, এরপর আবার বস্তুটা আসলো কোন জায়গায়, আবার সেম এই জায়গায় আসলো। সে তার অবস্থান পরিবর্তন করে করে কিছুক্ষণ এই জায়গায় ছিল, তারপর আবার এই জায়গায়, তারপর আবার এই জায়গায় আসলো। তাহলে এটি একটা চলন গতির উদাহরণ। কেন দেখো, আমরা বলতেছি কি কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, তাহলে দেখো তো এই বস্তুটার সবগুলো কণা, এগুলি ধরো বস্তুটা এক একটা কণা দিয়ে গঠিত। দেখো তো এই বিন্দু থেকে বস্তুর সামনের অংশটা দূরত্ব যত, এই বিন্দু থেকে সেম আবার এতটুকু দূরত্ব কিন্তু সেম না, আবার মাঝখান থেকে যদি আমি হিসাব করি সেম, দেখো সেম দূরত্ব আছে, অর্থাৎ এখানে সবগুলো বাহু কি সমান দূরত্বে আছে। আবার দেখো এই বিন্দু থেকে যদি আমি হিসাব করি এতটুকু সেম দূরত্ব, এখান থেকে হিসাব করলে সেম দূরত্ব। তার মানে আমরা কি বলতে পারি, এর প্রত্যেকটা বিন্দু কিন্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। যেমন ধরো এই জায়গায় একটা যদি বস্তু থাকতো, সেটা আবার এই জায়গায় আসলো, তাহলে সেই ক্ষেত্রে দেখো তো বস্তুটার সবগুলো বিন্দু, এই কোণার বিন্দুটা আবার যতটুকু দূরত্বে আছে, পিছনের বিন্দু দুটোও সেম দূরত্বে আছে, তাহলে আমরা বলতে পারি সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, তাহলে সেটা হবে আমার চলন গতি। আচ্ছা, এবার যেমন গাড়ির ঘূর্ণায়মান চাকা যদি তুমি বিবেচনা না করো, কারণ ঘূর্ণায়মান চাকার গতি তো ঘূর্ণন গতি, তো সেটা যদি তুমি কাউন্ট না করো, একটা গাড়ি যে সোজা যাচ্ছে তাহলে গাড়ির সাথে তার গাড়ির প্রত্যেকটা কণাও সামনের দিকে যাচ্ছে না, তাহলে তার গতিটা হবে চলন গতি। আর এই ক্ষেত্রে আমার বিষয়টা মাথায় রাখতে হবে, এক্ষেত্রে হচ্ছে বস্তুর প্রতিটি বিন্দু একই সময়ে একই দিকে একই দূরত্ব অতিক্রম করে। তার মানে এই বিন্দুটা যতটুকু দূরত্ব অতিক্রম করবে, গাড়ির পিছনের বিন্দুটাও সেম দূরত্ব অতিক্রম করবে। এখন ধরো তুমি যে গাড়িটা বেছে নিছো, সেই গাড়িটার মধ্যে একটা ডানা আছে, এদিকে একটা ডানা আছে, এদিকে একটা ডানা আছে। এখন গাড়িটা তুমি চিন্তা করতেছো এদিকে একটা রাস্তা, একটা বাঁকা রাস্তা আছে, তুমি এই জায়গায় কী করবে, গাড়িটাকে ঘুরাবা। তাহলে ঘোরানোর ক্ষেত্রে তুমি এই গাড়িটাকে এখানে বসালা, এটা তার ডানা, এটা তার ডানা। রাস্তাটার ক্ষেত্রে গাড়িতে যখন ঘুরতেছে
তাহলে দেখো তো এই বিন্দু আর এই বিন্দু দুইটা কিন্তু সেম বিন্দু ছিল না, এই দুইটার মাঝখানে দূরত্ব দেখো এতটুকু, আবার এই পিছনের বিন্দু আবার এই পিছনের বিন্দুর মধ্যে তুমি দূরত্ব দেখো, তাহলে দেখো এই দূরত্বটা এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্বটা কিন্তু ছোট, আবার এই দূরত্বটা কিন্তু বড়। তাহলে এই যে দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব কথা ছিল সবসময় কি হতে হবে, সমান হতে হবে। কিন্তু এখানে আমরা দেখতেছি যখন একটা গাড়ি যখন বেঁকে যায় তখন তার হচ্ছে যেদিকে বাঁকে সেদিকের বিন্দুগুলো কাছাকাছি চলে আসে, কিন্তু আবার হচ্ছে যেদিকে বিপরীতে বাঁকে সেদিকের বিন্দুগুলো হচ্ছে দূরে চলে যায়। যেমন দেখো এই যে এটা চলন গতি নয়, একটা বিমান যখন হচ্ছে তার দিক পরিবর্তন করে তাহলে দেখো তো এই দুইটা ডানার বিন্দু কিন্তু কাছাকাছি চলে আসছে, আবার এই দুইটা কি করছে, দূরে চলে গেছে, আবার এদিকের গুলো কাছাকাছি চলে আসছে, এদিকের গুলো দূরে চলে গেছে। তাহলে এটা কি এই সত্যটা মানলো যে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে? তাহলে সেটা কিন্তু চলন গতি। কিন্তু এখানে তো মানলো না, তারা ভিন্ন দিকে যাচ্ছে এবং তাদের মধ্যে সবগুলো বিন্দুর দূরত্ব কি একই নয়। তো সেই জন্য আমরা বলবো এই ধরনের যদি রাস্তা পরিবর্তন করে তাহলে সে কি হবে না, সে চলন গতি হবে না। সবগুলো দেখো কিন্তু এই ক্ষেত্রে এটা চলন গতি হবে। দেখো প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কিন্তু সেম, প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম, প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কিন্তু সেম, এই জন্য এটা হবে চলন গতি, এটা কিন্তু চলন গতি নয়। আচ্ছা, এরপর হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এমন কিছু দেখছো যে পর্যায়কাল কথাটা শুনছো? পর্যায়কাল মানে ধরো এটা একটা রাস্তা, এই রাস্তা থেকে এই একটা কণা, এই কণাটা সম্পূর্ণ রাস্তাটা ঘুরে, এই রাস্তাটা ঘুরে আবার সেম জায়গায় আসলো, তাহলে আমরা বলবো কি তার ধরো পুরো রাস্তাটা একবার ঘুরে সেম জায়গায় আসতে তার সময় লাগলো 5 সেকেন্ড, তাহলে আমরা বলবো তার পর্যায়কাল, পর্যায়কাল হচ্ছে 5 সেকেন্ড। এখন ধরো বস্তুটা কি করলো, সম্পূর্ণ রাস্তা ঘুরে ঘুরে এই দিকে যাচ্ছে, ঘুরে 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 আবার সেম জায়গায় আসতেছে, ঠিক আছে, এদিকে যাচ্ছে ঘুরে ঘুরে আবার আবার যাচ্ছে, ঘুরে 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 আবার সেম জায়গায় আসতেছে। সবসময় সে এইদিকে যাচ্ছে ঘুরে ঘুরে সেম জায়গায় আসতেছে না। এই যে বস্তুটার যে গতি, এই গতিটাকে আমরা বলবো তখন পর্যায়বৃত্ত গতি। কেন? একটা নির্দিষ্ট সময় পর পর, দেখো এখানে পর্যায়বৃত্ত গতির ডেফিনেশন কি, একটি নির্দিষ্ট সময় পর পর যদি একটি গতির পুনরাবৃত্তি হয়, সে বারবার একই রাস্তাটা অতিক্রম করতেছে, সেই গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। সে সময়কাল, যে সময়কাল পরপর এই পুনরাবৃত্তি ঘটে তাকে বলা হয় তার গতির পর্যায়কাল। তার মানে পর্যায়বৃত্ত গতি হওয়ার ক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে বস্তুটা প্রত্যেকবার যে রাস্তাটা অতিক্রম করতেছে সেটা অবশ্যই কি নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করতে হবে। প্রত্যেকবারই তার রাস্তাটা ঘুরে আসতে সময় লাগবে অবশ্যই 5 সেকেন্ড। সেই সময়টা অবশ্যই কি হতে পারবে না, পরিবর্তন হতে পারবে না, সবসময় পর্যায়কাল একই হতে হবে। যেমন দেখো হৃৎপিণ্ডের স্পন্দন, একটা নির্দিষ্ট সময় পরপর কিন্তু স্পন্দনটা হচ্ছে। বৃত্তাকার ফ্যানের পাখা, যখন একটা ফ্যানের রেগুলেটর তুমি ঘুরাবা না তখন দেখবে ফ্যান কিন্তু সেম স্পিডে ঘুরতেছে, তার মানে ফ্যানের প্রতিটা পাখা এই যে বৃত্তাকার পথে কি করতেছে, সেম রাস্তাটা অতিক্রম করতেছে নির্দিষ্ট সময় পর। এক্ষেত্রে প্রত্যেকবার ঘূর্ণনের সময় কিন্তু সেম, সেই জন্য বৃত্তাকার ফ্যানের পাখা কি হবে, এটা পর্যায়বৃত্ত গতি হবে। আর উপবৃত্তাকার পথে সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর কক্ষপথ, যেমন এই যে উপবৃত্তাকার কক্ষপথের চিন্তা করো, সূর্য এটা হচ্ছে পৃথিবী, কি করতেছে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে নয়, উপবৃত্তাকার কক্ষপথে হচ্ছে কি করতেছে, ঘুরতেছে। তাহলে এই ক্ষেত্রে ব্যাসার্ধ কিন্তু সব জায়গায় সেম নয়, যার কারণে এটা কিন্তু ঘূর্ণন গতি নয়, কিন্তু এটা পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ, যার কারণে দেখো প্রতি 365 দিন পর পর আমরা বলতে পারি যে পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করে আবার সেম জায়গায় চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে সময়টা প্রত্যেকবার সেম না, প্রত্যেকবার ঘূর্ণন, পৃথিবী সবসময় একটা নির্দিষ্ট দিক থেকে কিন্তু হচ্ছে কি করতেছে, সূর্যকে অতিক্রম করতেছে। সেই জন্য আমরা বলতেছি কি তার সময়টা সবসময় সেম, সেই জন্য সেটা হবে পর্যায়বৃত্ত গতি। কিন্তু সে ঘূর্ণন গতি হবে না। কেন ঘূর্ণন গতি হবে না? কারণ তার ব্যাসার্ধটা কিন্তু সমান নয়। ঘূর্ণন গতির ক্ষেত্রে গতিপথ হতে হবে বৃত্তাকার। কিন্তু এই যে বৃত্তাকার ফ্যান, এটা কিন্তু ঘূর্ণন গতিও সেম, একইভাবে কিন্তু আবার পর্যায়বৃত্ত গতিও। যদি ফ্যান সেম স্পিডে ঘুরে, ধরো বললো কি ফ্যানের সুইচ তুমি বন্ধ করে দিলা, এখন ফ্যানের সুইচ যদি তুমি বন্ধ করো তাহলে কি হবে, ফ্যানের স্পিড আস্তে আস্তে কমতে থাকবে। ফ্যানের স্পিড আস্তে আস্তে কমতে থাকা মানে ফ্যানের প্রত্যেকটা বাহু এক ঘুরে সেম জায়গায় আসতে তখন হচ্ছে তার সময় বেশি লাগবে। যেমন এটা যদি হচ্ছে ফ্যান হয়, ফ্যান যদি হচ্ছে আস্তে আস্তে ঘুরে, ফ্যানের সুইচ যদি তুমি বন্ধ করে দাও ফ্যানের স্পিড কমে যাবে, তাহলে এই বাহুটা ঘুরে আবার সেম জায়গায় আসতে সময় হচ্ছে একটু বেশি লাগবে। আবার হচ্ছে যখন স্পিড একদম কমে যাবে তখন সময় আরও বেশি লাগবে। তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকবার কিন্তু ঘূর্ণনের সময় একই হচ্ছে না,
একই নয়। তো সেই জন্য আমরা বলবো কি এটা কি পর্যায়বৃত্ত গতি নয়, এটা তখন হয়ে যাবে ঘূর্ণন গতি। এরপর দেখো সরলরৈখিক স্প্রিংয়ে ঝুলিয়ে রাখা দুলতে থাকা বস্তু, সরলরৈখিক স্প্রিংয়ে যখন কোনো কিছু দুলতে থাকে তখন সেটাও হয়ে যায় কি পর্যায়বৃত্ত গতি, কারণ প্রতি নির্দিষ্ট সময় পরপর একবার উপরে ওঠে একবার নিচে যায়। এর জন্য আমরা বলতে আবার হচ্ছে এর পরের টপিক হচ্ছে সরল স্পন্দন গতি। আমরা বলতে পারি সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতির অন্তর্ভুক্ত। কেন সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতির অন্তর্ভুক্ত? কারণ সরল স্পন্দন গতির ডেফিনেশন হচ্ছে, সরল স্পন্দন গতি আমরা এখান থেকে দিই, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় ওই একই পথে তার বিপরীত দিকে চলে তখন তার গতিকে বলা হয় স্পন্দন গতি। পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় হচ্ছে তার বিপরীত দিকে। যেমন ধরো এটা হচ্ছে একটা দোলনা, যে দোলনার মধ্যে তুমি বসে আছো, দেখবা তোমাকে যখন দোলানো হয় একবার তুমি পিছনে আসো একবার তুমি সামনে আসো, এটা হচ্ছে তোমার বরাবর মাঝখানের অবস্থা। মাঝখানের অবস্থা থেকে তুমি একবার পিছনে যাচ্ছ একবার সামনে যাচ্ছ, তাহলে তুমি দুলতেছ, তাহলে তোমার গতিটা তখন হবে হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এটা কিন্তু এক প্রকার, এটা হচ্ছে সরল স্পন্দন গতি, তোমার গতিটা হবে সরল স্পন্দন গতি। এটা কিন্তু আবার এক প্রকার পর্যায়বৃত্ত গতির মধ্যে পড়তেছে। কেন? পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে আমরা বলছিলাম কি প্রত্যেকবার অতিক্রম করা, অর্থাৎ এটা যদি আমার রাস্তা হয় প্রত্যেকবার এই রাস্তাকে আমি কি করব একই দিক থেকে অতিক্রম করে যে জায়গায় আসবো, সময় কিন্তু একই হবে, সময় সবসময় কি হবে একই হবে, সবসময় ঘুরে ঘুরে আমি কি করব সেম জায়গায় আসবো। তাইলে দেখো তো তুমি একবার দোলনা থেকে ঝরে পিছনে গেলা, ঠিক আছে, আবার তুমি মাঝখানে আসলা, এই সেম বিন্দুটা মাঝখানের বিন্দুটাকে তুমি বারবার অতিক্রম করতেছো না, আবার তুমি সামনে গেলা আবার তুমি পিছনে আসলা, একবার সামনে গেলা আবার পিছনে আসলা, এইভাবে যে তুমি যাচ্ছ এখানে এই যে তুমি মাঝখানের বিন্দুটাকে কি করতেছো বারবার অতিক্রম করতেছো, একবার সামনের দিক থেকে একবার পিছন দিক থেকে, দুই দিক থেকে তুমি কি করতেছো অতিক্রম করতেছো। তাহলে সেক্ষেত্রে একই বিন্দুকে তুমি কিন্তু সবসময় একই সময় পরপর অতিক্রম করতেছো। যেমন মাঝখানের বিন্দু থেকে যদি তোমার পিছনে আসতে সময় লাগে 5 সেকেন্ড, তাহলে মাঝখানের বিন্দু থেকে তোমার সামনে যেতে সময় লাগবে 5 সেকেন্ড, তাহলে প্রত্যেকবার কিন্তু তোমার সময় লাগতেছে কিন্তু সেম। তো সেই জন্য এটা কিন্তু হচ্ছে আমরা বলবো সরল স্পন্দন গতি, যেটা এক প্রকার পর্যায়বৃত্ত গতি। এখানে পর্যায়বৃত্ত গতির ডেফিনেশনও দিয়ে দিচ্ছি। পরীক্ষার জন্য পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি খুব খুব গুরুত্বপূর্ণ। এবার এতক্ষণ আমরা যা পড়ছি তা একটু আমরা দেখি। প্রথমে আমরা বলছি সরল রৈখিক গতি, বলেছি কি সরল রেখা বরাবর যদি গতিশীল থাকে তাহলে সেটা হবে সরল রৈখিক গতি। আর একটা উদাহরণ কি, মুক্তভাবে কোনো কিছু যদি নিচে পড়ে তাহলে সে সরল রেখা বরাবর পড়ে। এরপর দেখো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির ক্ষেত্রে আমাকে কি মাথায় রাখতে হবে, যে গতিপথ হবে সেটা হবে বৃত্তাকার, সময় একই না হলেও সমস্যা নেই। এক্ষেত্রে দেখো বৈদ্যুতিক পাকা যেইভাবেই ঘুরুক না কেন, আস্তে ঘুরুক স্পিডে ঘুরুক সেটা আমার দেখার বিষয় না, এই ক্ষেত্রে আমার শুধু রাস্তাটা বৃত্তাকার হলেই আমি কি দাগাই দিব ঘূর্ণন গতি। যেমন উদাহরণ বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটা, আকাশের চাঁদ। চলন গতির ক্ষেত্রে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে পর্যায়বৃত্ত গতি, সময় অবশ্যই একই হতে হবে, প্রত্যেকবার রাস্তা অতিক্রম করার সময় কিন্তু সেম হতে হবে, চলন পথ কিন্তু বৃত্তাকার হতে হবে এমন বাধ্যতামূলক নয়, রাস্তাটা যেমন হবে হোক, আঁকা বাঁকা যেমন ইচ্ছা তেমন হোক বা বৃত্তাকার হোক সেটা আমার দেখার বিষয় না, কিন্তু কি মাথায় রাখতে হবে অবশ্যই কি হতে হবে রাস্তাটা যেমন হবে হোক, কিন্তু আমার কি সময় কিন্তু সবসময় কি হতে হবে পর্যায়কাল একই হতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে হার্টের হৃদস্পন্দন, যেমন উদাহরণ দিলাম হার্টের হৃদস্পন্দন, তারপর দিচ্ছি আমরা বলতে পারি বৃত্তাকার ফ্যানের পাখা, সূর্যের চারদিকে গ্রহের ঘূর্ণন, সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতির অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে সরল স্পন্দন গতি, বিশেষ ধরনের একটা পর্যায়বৃত্ত গতি। এটা কেমন গতি? এটা একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। যেমন কি স্প্রিংয়ে দুলিয়ে দেওয়া বস্তুর গতি। এই যে পর্যায়বৃত্ত সরল স্পন্দন গতির মধ্যে পর্যায়বৃত্ত গতি সবগুলো শর্ত কিন্তু অবশ্যই মানবে। স্প্রিংয়ে দুলিয়ে দেওয়া বস্তুর গতি, দোলনায় দুলতে থাকা শিশু, এই যে দোলনায় একটা বস্তু যখন দুল একবার পিছনে যায় একবার সামনে আসে, তাহলে দোলনায় দুলতে থাকা বস্তুর গতি, ঘড়ির পেন্ডুলামের গতি, আর হচ্ছে কম্পনশীল সুরশলাকার গতি। কম্পনশীল সুরশলাকার জিনিসটা কি সেটা আমরা একটু পর দেখব। যেমন দেখো এই ফিগারটার মধ্যে দেখো এই যে এখানে প্যারেড হচ্ছে, সবাই কিন্তু সেম লাইনে একই রেখা বরাবর যাচ্ছে, সেই জন্য আমরা এটাকে বলবো সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি। এরপরে তাহলে আমরা লিখি এখানে এটা কি ধরনের গতি, এটা হচ্ছে সরল রৈখিক গতি। এরপরে এই যে ফ্যান ঘুরতেছে এটা হবে ঘূর্ণন গতি।
এরপর হচ্ছে এই যে চাকা ঘুরতেছে, ঘূর্ণন গতি, ঘড়ির গতি, এটা হচ্ছে পর্যায়বৃত্তর মধ্যেও পড়ে, কারণ আমরা জানি এখানে সময় কিন্তু সেম। যেমন সেকেন্ডের কাটা যদি তুমি হিসাব করো, প্রতি 60 সেকেন্ড পর পর কি করতেছে, এটা একবার একবার ঘুরে ঘুরে আসতেছে, সেম জায়গায় আসতেছে। তাহলে সেক্ষেত্রে এটা আমরা পর্যায়বৃত্তও বলতে পারি এবং ঘূর্ণনও বলতে পারি, দুইটাই বলতে পারি, ঠিক আছে। এরপর দেখো পৃথিবীর চারিদিকে এই যে চাঁদ ঘুরতেছে কেমন একটা বৃত্তাকার কক্ষপথে, তাহলে ওর গতিটা হবে কি, ওর গতিটা অবশ্যই কি হবে, ঘূর্ণন গতির মধ্যে পড়বে। আচ্ছা, এরপর দেখো তো বস্তুর প্রত্যেকটা বিন্দু সমান সময়ে সমান দূরত্ব, যেমন পিছনের যে বিন্দুটা ছিল সেটা কিন্তু পিছনেই আছে, যেটা মাঝখানে ছিল সেটা কিন্তু মাঝখানেই আছে, ঠিক আছে। সেটার অবস্থান পরিবর্তন করলেও এখানে দেখো প্রত্যেকটা বাহুর দূরত্ব কিন্তু সমান, সেই জন্য এটা হবে চলন গতি। আচ্ছা, আবার দেখো পৃথিবী ঘুরতেছে সূর্যের চারদিকে একটা উপবৃত্তাকার কক্ষপথে, এখানে কিন্তু ব্যাসার্ধ সবসময় সমান নয়, কিন্তু আমরা জানি এখানে সময়টা কিন্তু সেম, 365 দিন পর পর একবার ঘুরে আসে, সেই জন্য এটা হবে পর্যায়বৃত্ত গতি। এরপর দেখো এটা হচ্ছে একটা পেন্ডুলাম, পেন্ডুলামের মধ্যে দেখো এ অবস্থান থেকে বস্তুটা আসলো বিতে, আবার বি থেকে আসতেছে সিতে, এ থেকে বিতে আসতে যতক্ষণ সময় লাগবে ঠিক এ থেকে সিতে যেতে সেম সময় লাগবে, প্রত্যেকবার সময় সমান, প্রত্যেকবারই কি করতেছে, এ বিন্দুকে অতিক্রম করে করে একবার বিতে যাচ্ছে একবার সিতে যাচ্ছে, সেই জন্য আমরা এটাকে কি বলবো, সরল স্পন্দন গতি। যদি পরীক্ষায় সরল স্পন্দন অপশানে না থাকে তাহলে আমি কি দেখাবো, আমি অবশ্যই দেখাবো হচ্ছে পর্যায়বৃত্ত গতি, কারণ আমরা জানি সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতির অন্তর্ভুক্ত। গড়ির এটাকে বলা হয় পেন্ডুলাম, পেন্ডুলাম মধ্যে একবার সবসময় একবার সামনের দিকে যায় একবার পিছন দিকে যায়, তো সেক্ষেত্রে তার গতিটা এই যে দোলনার মতো, সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো হচ্ছে সরল স্পন্দন গতি, সরল স্পন্দন। এরপর দেখো স্প্রিং এর যে দোলন, স্প্রিং এর এটা ধর একটা সাম্য অবস্থা, এটা হচ্ছে স্প্রিং এর সাম্য অবস্থা। স্প্রিং স্বাভাবিক অবস্থায় স্প্রিংকে যখন তুমি ঝুলিয়ে দিবে স্প্রিং এর সাথে একটা বস্তু, তখন সেইভাবে থাকে। তুমি কি করলা, বস্তুটাকে একটু নিচের দিকে টানলা, নিচের দিকে টেনে একটু নিচে নামালা, তারপর কি করলা, তারপর তুমি ছেড়ে দিলা, তারপর দেখবে স্প্রিং বস্তুটাকে একবার উপরে তুলবে আবার কিন্তু নিচে নামাবে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, এইভাবে একবার উপরে একবার নিচে, এই যে বিষয়টা হচ্ছে, তাহলে দেখো তো প্রত্যেকবার এই মাঝখানের রেখাকে কিন্তু অতিক্রম করতেছে না, তাহলে দেখো একই রেখাকে একবার সামনের দিক থেকে একবার পিছন দিক থেকে অতিক্রম করতেছে, তাহলে ওর গতি হবে কোন ধরনের, অবশ্যই সরল স্পন্দন। এবার কথা হচ্ছে সুর শলাকা জিনিসটা কি, যেমন দেখো সুর শলাকাটা দেখতে হচ্ছে এই ধরনের একটা গঠন, এটা হচ্ছে একটা সুর শলাকা। যেমন সুর শলাকা যদি স্বাভাবিকভাবে বলি, তোমাদের বাসার মধ্যে ছাদ আছে, ছাদের মধ্যে দেখবে কতগুলো লোহা এইভাবে হচ্ছে ফাঁকা অবস্থায় আছে, তুমি যদি লোহাকে একটা কোনো কিছু দিয়ে আঘাত করো তাহলে দেখবে লোহাটা একটা ভাইব্রেশন তৈরি করে, একবার সামনে থাকবে একবার পিছনে যাবে, একবার সামনে একবার পিছনে, একটা অনেক স্পিড একটা ভাইব্রেশনের মতো তৈরি করে। এই যে ভাইব্রেশনের মতো তৈরি করতেছে, এই যে লোহার গতি একবার সামনে একবার পিছনে, তাহলে সেটা হবে অবশ্যই কি সরল স্পন্দন, এটাকে বলা হয় সুর শলাকা। সুর শলাকাকেও যখন ভারী দিবা তখন দেখবা হচ্ছে কি, এটা হচ্ছে নড়াচড়া করবে খুব স্পিডে সামনে পিছনে, তাহলে সেটাকে বলা হয় কি সরল স্পন্দন গতি। আচ্ছা, এটা যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার আমরা পড়ব হচ্ছে রাশি। রাশি জিনিসটা কি, রাশি জিনিসটা হচ্ছে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটাকে আমরা বলি রাশি। যেমন তোমাদের আশেপাশে অথবা তুমি যত কিছু পরিমাপ করতে পারো সব কিছুই কিন্তু হবে কি রাশি। যেমন রাশিকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটাকে বলা হয় স্কেলার রাশি, একটাকে বলা হয় ভেক্টর রাশি। আচ্ছা, যা যা পরিমাপ করা যায়, কি জিনিস পরিমাপ করতে পারো, তোমার যে জ্বর, জ্বর তুমি পরিমাপ করতে পারো, মানে কি তুমি তোমার তাপমাত্রা পরিমাপ করতে পারো। এরপর তুমি আর কি পরিমাপ করতে পারো, তুমি কতটুকু কাজ করছো সেটা পরিমাপ করতে পারো, তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো সেটা পরিমাপ করতে পারো, গড়িতে সময় কত সেটা তুমি পরিমাপ করতে পারো। তার মানে এগুলি সবগুলো এক একটা রাশি। তো সেই জন্য রাশিকে দুই ভাগে ভাগ করছে, একটাকে বলা হয় স্কেলার রাশি আর একটাকে বলা হয় ভেক্টর রাশি। এখন কথা হচ্ছে স্কেলার এবং হচ্ছে ভেক্টর রাশিগুলো কি কি। স্কেলার রাশি হচ্ছে যাদের শুধু মান আছে, কোনো নির্দিষ্ট দিক নেই। ভেক্টর রাশি হচ্ছে যাদের মান এবং দিক উভয় আছে। মানে বিষয়টা কীরকম, যেমন ধরো আমি বললাম তোমার শরীরের তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, তাহলে এই যে তাপমাত্রাটা আমি তোমাকে প্রকাশ করলাম, এটা পরিমাপ করছি না, তাহলে এটা যেহেতু আমি পরিমাপ করে বলতেছি তাহলে এটা হবে একটা রাশি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে রাশি তো দুই ধরনের, একটা স্কেলার আর একটা ভেক্টর, তাহলে এটা কোন ধরনের রাশির মধ্যে পড়তেছে। তাহলে দেখো তো তাপমাত্রা যখন তুমি পরিমাপ করছো সেখানে কিন্তু তোমার কোন দিকে তাপমাত্রা পরিমাপ করছে এমন কিছু বলা লাগে না, তুমি শুধু জাস্ট পরিমাপ করে বলছো না 98.4 ডিগ্রি ফারেনহাইট,
জাস্ট তাপমাত্রাটা পরিমাপ করে বলছো, তাহলে এটা হবে স্কেলার রাশি, কারণ এখানে কোনো দিক বলা লাগে না। এখন যদি আমি তোমাকে বলি যে একটা গাড়ির ব্যাগ 5 মিটার সেকেন্ড ইনভার্স 1, মানে একটা গাড়ি হচ্ছে প্রায় 5 মিটার সেকেন্ড প্রতি সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো এটা কোন দিকে যাচ্ছে, অবশ্যই প্রশ্ন করতে পারো কোন দিকে যাচ্ছে। তখন আমাকে বলতে হবে যে উত্তর দিকে, ধরো উত্তর দিকে গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তার মানে বিষয়টা কীরকম, ব্যাগের কথা যখন আমি বলতে গেছি আমাকে কিন্তু দিকের কথা বলে দেওয়া লাগতেছে, তাহলে যেহেতু মান এবং দিক উভয়ের দরকার হয়েছে তখন সেটা হবে ভেক্টর রাশি। এখন স্কেলার রাশির উদাহরণ দিল কতগুলো, যেমন বর, একটা বস্তু 10 কেজি, তাহলে এক্ষেত্রে তোমার কিন্তু সেখানে কোনো দিক বলে দেওয়া লাগে না। ঘড়ির সময় 10টা বাজে, তোমাকে সেখানে সময় বলে দেওয়া আর দিক বলে দেওয়া লাগছে, কিছুই লাগে না। তাপমাত্রা ইজিলি বলে দিছো, কাজ তুমি কতটুকু কাজ করছো, তুমি দ্রুতি তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো। এরপর হচ্ছে দ্রুতি মানে কি, তুমি হচ্ছে নির্দিষ্ট সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছো, এই বিষয়গুলো বোঝে। এগুলির ক্ষেত্রে কিন্তু তোমার কোনো দিক বলে দেওয়া লাগে না, সেই জন্য এদেরকে বলা হয় স্কেলার রাশি। আবার যাদেরকে মান এবং দিক উভয় বলে দেওয়া লাগে তখন তারা হয়ে যায় ভেক্টর রাশি, যেমন সরণ, বল, বেগ, ওজন, ত্বরণ। সরণ কেমন এগুলো আমরা পরে বুঝবো, আপাতত জাস্ট বুঝে রাখো কি এগুলো হচ্ছে একটা ভেক্টর রাশি। সব কিছু নিয়ে আমরা আলাদা আলাদা পড়বো। আচ্ছা, এরপর স্কেলার, এখানে তোমার বইয়ের মধ্যে কি আছে দেখো, আমরা আমাদের পরিচিত জগতে যা কিছু পরিমাপ করতে পারি সেটাই হচ্ছে রাশি। তার মানে তোমার শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস বা 98.4 ডিগ্রি ফারেনহাইট, তাহলে সেটা কি, সেটা তুমি পরিমাপ করতে পারছো, সেটা একটা রাশি। যে রাশি শুধু একটি মান দিয়ে প্রকাশ করেছে সেটা হচ্ছে স্কেলার রাশি, আর যেটা প্রকাশ করার জন্য একটা দিকও বলে দিতে হয় সেটা হচ্ছে ভেক্টর রাশি। তাপমাত্রা ছাড়াও স্কেলারের উদাহরণ কি কি আছে, স্কেলার রাশির উদাহরণ হচ্ছে সময়, দৈর্ঘ্য কিংবা ভর, এগুলি আমি আগে লিখে দিয়েছি। এখন ভেক্টরের উদাহরণ কি দিলাম, ব্যাগ কিংবা বল। এরপর এখন ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয়, ভেক্টর রাশি। আচ্ছা, স্কেলার রাশি স্বাভাবিকভাবে আমি যদি বলি এ বস্তুটার মান কত, তুমি বলে দিচ্ছ 5, বি বস্তুটার মান কত, তুমি বলে দিচ্ছ 10, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এখানে কোনো দিক বলে দেওয়া লাগে না, সেজন্য স্বাভাবিকভাবে তুমি বলে দিতে পারছো। এখন যদি বলতাম জিনিসটা ভেক্টর, ওর অবশ্যই কী লাগে, দিকটা বলে দেওয়া লাগে। যেমন আমরা পড়ছি না, বল হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে বলকে প্রকাশ করা হয় এফ দিয়ে, ব্যাগকে প্রকাশ করা হয় বি দিয়ে, ওরা যেহেতু ভেক্টর রাশি। এখন দেখো স্বাভাবিকভাবে এই যে ভেক্টর, সেটাকে তুমি আলাদা করবা কীভাবে, ভেক্টর রাশিগুলোর উপর এটাকে আলাদা করা যায় বিভিন্ন উপায় আছে। যেমন এগুলো হচ্ছে ভেক্টর রাশি না, তুমি চাইলে ওদের উপর একটা দাগ চিহ্ন দিয়ে বোঝাতে পারো ওরা হচ্ছে ভেক্টর, অথবা তুমি চাইলে ওদের উপর একটা তীর চিহ্ন দিয়ে বলতে পারো কি ওরা হচ্ছে ভেক্টর রাশি। আর অথবা তুমি এদের নিচে একটা দাগ চিহ্ন দিয়ে বলতে পারো এটা ভেক্টর রাশি, নিচে দাগ চিহ্ন দিয়ে তুমি বলতে পারো ওরা কি ভেক্টর রাশি। এখন দেখো এগুলি হচ্ছে ভেক্টর রাশিগুলো প্রকাশ করার উপায়। স্বাভাবিকভাবে যখন লিখবে তখন সেটা স্কেলার বোঝে, উপরে একটা চিহ্ন দিয়ে দিলে বোঝা যায় যে না এটা একটা ভেক্টর রাশি, ঠিক আছে। স্কেলার এবং ভেক্টরের মধ্যে ডিফারেন্স করার এটা একটা নিয়ম। এখন দেখো আরেকটা উপায় আছে ভেক্টর রাশি প্রকাশ করার, সেটা হচ্ছে বোল্ড করে লিখা। যেমন এভাবে যখন তুমি বোল্ড করে লিখবে তখন সেটা কি হয়ে যাবে, সেটা ভেক্টর রাশি নির্দেশ করে, ঠিক আছে। এখন পরীক্ষার হলে তুমি তার বোল্ড করে লিখতে পারবে না, কারণ সরকারি খাতায় যদি তুমি বোল্ড করতে যাও তখন দেখবে খাতা ছিঁড়ে গেছে। তো সেই জন্য পরীক্ষা, এটা হচ্ছে কম্পিউটারে যখন টাইপ করা হয় তখন সেখানে বোল্ড করে লেখা অনেক সহজ, সেই জন্য সেখানে কি করা হয়, সেখানে বোল্ড করে লেখা হয়। কিন্তু যখন তুমি হচ্ছে স্বাভাবিকভাবে পরীক্ষায় লিখবে তখন জাস্ট কি করবে, সংখ্যাটা লিখে উপরে একটা দাগ চিহ্ন দিয়ে দিবে, এটা হচ্ছে কি নির্দেশ করে, এটা যে ভেক্টর সেটা নির্দেশ করবে। আচ্ছা, এরপরের টপিক হচ্ছে দূরত্ব এবং হচ্ছে সরণ। প্রথম কথা হচ্ছে দূরত্ব এবং সরণ জিনিসটা কি, দূরত্ব এবং হচ্ছে সরণ। যেমন ধরো তোমাকে যদি আমি বুঝাই দূরত্ব এবং সরণের জিনিসটা, ধরো এটা হচ্ছে তোমার ঘর, এটা হচ্ছে তোমার বাসা, এটা হচ্ছে তোমার বন্ধুর বাসা। প্রথমে জেনে রাখো দূরত্ব হচ্ছে স্কেলার, যে তার মানে ওকে প্রকাশ করার জন্য জাস্ট আমার মান লাগবে, দিকের দরকার নেই। আর হচ্ছে সরণ হচ্ছে একটা কি ভেক্টর, একটা ভেক্টর রাশি, তার মানে ওর মানও লাগবে সাথে দিকটাও বলে দিতে হবে। তার মানে সরণের ক্ষেত্রে দিকটা গুরুত্বপূর্ণ, কিন্তু দূরত্বের ক্ষেত্রে আমার দিকটা লাগবে না। দূরত্ব জিনিসটা কি, ধরো এটা একটা তোমার ঘর এ ঘর, আর এটা হচ্ছে তোমার বন্ধুর ঘরের নাম বি ঘর। এটা তোমার ঘরের সামনের রাস্তা, এটা তোমার বন্ধুর ঘরের সামনের রাস্তা।
সামনে একটা মেইন রোড, ঠিক আছে। এখন তুমি যদি তোমার বন্ধুর বাসায় যেতে চাও, তুমি কি করবা, এদিক দিয়ে আসা শুরু করবা, এদিক বরাবর আসবা, মেইন রোডে যাবা, তারপর তোমার বন্ধুর ঘরে চলে যাবে। তারপর তুমি হিসাব করে দেখলা তুমি প্রায় হচ্ছে 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছো, ঠিক আছে। এই যে তুমি ঘুরে 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 রাস্তা দিয়ে তোমার বন্ধুর বাসা পর্যন্ত গেলা, এটা হচ্ছে তোমার অতিক্রম করছো মূলত দূরত্ব। কারণ এখানে তুমি দিককে গুরুত্ব দাও নি, অর্থাৎ দিকটা কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট ছিল না, তুমি যেদিকে রাস্তা দেখছো তুমি সেদিকেই চলে গেছো, ঠিক আছে। কিন্তু যখন তোমাকে বলা হবে না সরণ কেমন হলো, তখন দেখো এ বিন্দু থেকে তুমি যাবা বি বিন্দুতে, কোন দিকে যাবা সরণের ক্ষেত্রে এ এবং বি এর মধ্যে সোজা একটা দাগ টেনে দিবা। মানে কি, এখানে সরণের ক্ষেত্রে জাস্ট যেই দিকে আছে সোজা একটা দাগ টেনে দিতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে ঘুরে ঘুরে যাওয়ার কোনো সুযোগ নেই। মাঝখানে যদি একটা পুকুর থাকতো তাহলে পুকুরের মধ্যে সাঁতার কেটে যাওয়া লাগতো, যদি মাঝখানে একটা দালান পড়তো বা ঘর পড়তো তাহলে ঘরটা ভেঙে তোমার যাওয়া লাগতো। তো সরণের ক্ষেত্রে ডাইরেক্ট হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, যেমন তোমার বাসা থেকে একটা লেজার লাইট মারলা তোমার বন্ধুর বাসায়, একদম সোজা লাইটটা যেভাবে স্ট্রেট ফরওয়ার্ড চলে গেল, সেই দিকটাই হচ্ছে তুমি যদি যাও সেটা হবে তোমার সরণ। তাহলে দেখো এইদিকে ঘুরে ঘুরে তুমি যে রাস্তাটা গেলা সেটা হচ্ছে তোমার দূরত্ব। তোমার বন্ধুর বাসা থেকে হচ্ছে তুমি একদম সোজা 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 হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড যেটা চলে গেলা সেটা হচ্ছে তোমার সরণ, ঠিক আছে। তাহলে দেখো তো দূরত্ব হচ্ছে অনেক বেশি হয় কিন্তু সরণের চেয়ে কম হয়, তাহলে আমরা বলতে পারি দূরত্ব এবং সরণ কি হতে পারে, সমান হতে পারে। ধরো রাস্তাটা এই জায়গায় না থেকে যদি সরণের মতো এই জায়গায় থাকতো তাহলে সেটা দূরত্ব এবং সরণ কিন্তু তখন একই হয়ে যেত। তাহলে আমরা বলতে পারি দূরত্ব এবং সরণ সমান হতে পারে, কিন্তু আবার দূরত্ব সরণের চেয়ে কি হবে, সমান বা বড় হবে, কিন্তু জীবনেও কি হবে না, সরণের চেয়ে ছোট হতে পারবে না। তাহলে এবার দেখো, এই যে দেখো এ বিন্দু থেকে একটা বস্তু কি করলো, বি বিন্দুতে আসলো, তাহলে দেখো তো এদিক বরাবর সে রাস্তা দিয়ে গেল, এটা হচ্ছে তার অতিক্রম করার দূরত্ব। এ থেকে এই যে জিরো, এ থেকে হচ্ছে বি বিন্দুতে সে টোটাল অতিক্রম করলো কয় কিলোমিটার, প্রায় 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো। আর যখন তোমাকে বলবে এ এবং বি বিন্দুর মধ্যকার সরণ বের করো, এ থেকে স্কেল দিয়ে তুমি বি বিন্দু পর্যন্ত একটা দাগ টেনে দিছো, তুমি হিসাব করে দেখলে সেটা কত, 3 কিলোমিটার। তাহলে এখানে তোমার সরণ হচ্ছে 3 কিলোমিটার, তোমার অতিক্রম করার দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এরপর ধরো তুমি সেখান থেকে হেঁটে হেঁটে আসলা সি বিন্দুতে, তারপর আমি তোমার থেকে জিজ্ঞেস করলাম এ বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব নির্ণয় করো, তখন তোমার দূরত্ব হবে এদিক বরাবর তুমি গেলা, এদিকে 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 গিয়ে তুমি আসলা এই সি বিন্দুতে, তাহলে হিসাব করে দেখলাম তুমি গেলে 6 কিলোমিটার। আর সরণ কতটুক হবে, এই যে এ বিন্দু থেকে সোজা একদম সি বিন্দুতে যাবা, ধরো হচ্ছে কতটুক গেলা, প্রায় ধরো 1.5 কিলোমিটার গেলা, এটা হচ্ছে তোমার সরণ। বুঝছো এখন বিষয়টা, সরণটা হবে একদম সোজাসুজি, আর দূরত্বটা হচ্ছে যে রাস্তা দিয়ে তুমি গেছো, তার মানে দূরত্ব পথের উপর নির্ভর করে, পথের উপর নির্ভরশীল, কিন্তু আমরা কি বলতে পারি, সরণ পথের উপর নির্ভর করে না। করেন, আচ্ছা সরণ পথের উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে দিকের উপর, যে দিক বরাবর গেছে সেদিকে একটা দাগ টেনে দিছে, সেটাই হবে তোমার সরণ। আচ্ছা এবারে হচ্ছে সরণ এবং হচ্ছে দূরত্ব দুইটার কিন্তু মাত্রা একই জিনিস, দুইটাই তো হচ্ছে একটা রাস্তাকে নির্দেশ করতেছে, যেটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে দৈর্ঘ্য এল। যখন হচ্ছে এই যে এল, এটাকে প্রকাশ করা হয় এলিয়ান জিটিএস, এই যে দূরত্ব বা লেন্থ, দূরত্বের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এল, যেটা দ্বারা বোঝায় কি দূরত্ব এবং সরণ দুইটাকে কি নির্দেশ করে, এল দ্বারা নির্দেশ করা হয়। যেহেতু ভেক্টর সেই জন্য সরণের ক্ষেত্রে এলটাকে একটু বোল্ড করে লিখছে, দূরত্বের ক্ষেত্রে এলটাকে স্বাভাবিকভাবে লিখছে। এরপর দেখো, এখন ভেক্টরের ক্ষেত্রে আমি বলতেছি কি, এ থেকে ধরো তুমি বিতে যখন গেলা, তাহলে আমরা বলতেছি কি, মুছে দিই, তুমি যাচ্ছ এ থেকে বিতে, এ থেকে যাবা তুমি বিতে, তার মানে এ থেকে বির দিকে যাওয়া, এর থেকে বি এর দিকে যাবা না, এ থেকে তুমি বি এর দিকে, এটা একটা সরণ না, এটা অবশ্যই কি হবে, ভেক্টর হবে। তো এই যে এ থেকে বি এর দিকে যাচ্ছ, এখন যদি আমি লিখি না তুমি হচ্ছে বি থেকে এ এর দিকে আসতেছো, তাহলে তুমি যদি এই বি এ করে লিখো তখন হচ্ছে তোমার কি করতে হবে, আগে এইটার সাথে এইটা আর এটার মধ্যে ফুল ডিফারেন্স হয়ে গেল না, যাওয়ার কথা এ থেকে বিতে, দিক ছিল এ থেকে বি এর দিকে, এখন তুমি দিক ঘুরাই দিছো কোন দিকে, বি থেকে এ এর দিকে, কিন্তু প্রকৃতপক্ষে দিকটা কোন দিকে দেওয়া আছে, বি এর দিকে দেওয়া আছে। আচ্ছা
এটা হচ্ছে কথাটা কিরকম, যেমন ধরো আমি মিথ্যা বলি, তুমি চাইলে এটাকে আরেকভাবে লিখতে পারো, আমি সত্য বলি না, এভাবেও লিখতে পারো যে আমি মিথ্যা বলি বা আমি সত্য বলি না। তাহলে সেটা কিরকম, এ থেকে বি এর দিকে যখন তুমি যাচ্ছ সেটা হচ্ছে আমি মিথ্যা বলি। আচ্ছা, আবার যখন তুমি যদি লেখো বি এ দিয়ে দাও, তখন তোমার কি আমি সত্য বলি বলে বসে থাকলে হবে, সাথে একটা না লাগাই দিতে হবে। তার মানে কি করে দিতে হবে, নেগেটিভ করে দিতে হবে। তার মানে এ বি যদি হচ্ছে এটা হয়, তাহলে সেটা হচ্ছে সেম আরেকটা জিনিস হবে বি এ। তার মানে বি এর দিকটা হচ্ছে বি এবং এ এর দিকে, যেটা আবার নেগেটিভ করে দেওয়া মানে বোঝাচ্ছে কি এ থেকে বি এর দিকে যাচ্ছে। তার মানে এই দুইটা কি হবে, সেম জিনিস হবে। এই দুইটা সেম জিনিস হবে না, সেটাই এখানে লিখছে। তার মানে কি একটা আরেকটি নেগেটিভ বা ঋণাত্মক। আচ্ছা, এরপরে দ্রুতি এবং হচ্ছে ব্যাক। এখন দ্রুতি এবং ব্যাক জিনিসটা কি, ব্যাক জিনিসটা হচ্ছে সময়ের সাথে সাথে, প্রথমে হচ্ছে দ্রুতি এবং ব্যাক, এক কথায় মানে বলতে গেলে দ্রুতি এবং ব্যাক কিন্তু সেম জিনিস, কিন্তু এখানে শুধুমাত্র স্কেলার এবং হচ্ছে ভেক্টরের দিক দিয়ে হচ্ছে দুইটা আলাদা হচ্ছে। যেমন দ্রুতি হচ্ছে স্কেলার, কিন্তু ব্যাক হচ্ছে ভেক্টর। তার মানে ব্যাক যদি আমি বের করতে চাই, আমার অবশ্যই দিকটা বলে দিতে হবে, কিন্তু দ্রুতি বের করতে হলে আমার দিক বলা রাখবে না। তাহলে দেখো, দ্রুতি কি, সময়ের সাথে সাথে বস্তুর দূরত্বের পরিবর্তনের হার। কিসের পরিবর্তন, দূরত্বের পরিবর্তন। হার মানে সময় দিয়ে ভাগ করা। তার মানে আমার সূত্র কি হবে, আমি যদি দ্রুতি যেটাকে বি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে দূরত্বকে এস দ্বারা প্রকাশ করলে হার কি হবে, সময় দিয়ে ভাগ করতে হবে। এটাই হবে আমার কি, তার মানে আমরা লিখতে পারি দ্রুতি সমান দূরত্ব, দতের দূরত্ব ডিভাইডেড বাই সময়। আচ্ছা, এটা হচ্ছে দ্রুতি মানে কি, দূরত্ব ডিভাইডেড বাই সময়। তুমি যে এদিক বরাবর যে দূরত্বটা অতিক্রম করছো, সেই দূরত্বকে তোমার টোটাল সময় দিয়ে যদি ভাগ করো, তুমি পাবা কি, দ্রুতি। আর যদি এ থেকে বি বরাবর যে দূরত্ব অতিক্রম করছো সেটাকে সময় দিয়ে ভাগ করলে তুমি পাবা কি, ব্যাক। তাহলে আমরা ব্যাগের শব্দের ক্ষেত্রে কি বলতে পারি, ব্যাক হচ্ছে সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হার। তার মানে সরণকে যদি তুমি সময় দিয়ে ভাগ দাও, তাহলে সেক্ষেত্রে তুমি পাবা ব্যাক। এখন প্রশ্ন হচ্ছে দ্রুতির ক্ষেত্রে আপনি আমাকে এর এককটা কীভাবে বলেন। আচ্ছা, দূরত্বের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তার মানে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কিসের মাত্রা, এটা হচ্ছে কিসের একক, এটা হচ্ছে দ্রুতির একক। সেমভাবে ব্যাগের একক আমরা লিখতে পারি না। সরণের একক কি, সরণের একক মিটার। সরণ মানে একটা নির্দিষ্ট রাস্তা অতিক্রম করা। মিটার, সময়ের একক সেকেন্ড। সেমভাবে লিখতে পারি মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান, বা মিটার পার সেকেন্ড, এটাকে মিটার পার সেকেন্ডও লেখা যায় বা মিটার সেকেন্ড ইনভার্স ওয়ানও লেখা যায়। ঠিক আছে, এখন দেখো, এই যে এটা হচ্ছে আমার মাত্রা। এখন মাত্রা জিনিসটা কি, একক জানলে তুমি মাত্রা লিখতে পারো। যেমন দেখো, যদি বলি সময়ের একক হচ্ছে সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, তারপর দূরত্বের একক মিটার, তারপর কি ভরের একক কেজি। এখন দেখো তো মাত্রার ক্ষেত্রে কি লিখবে, যদি এস থাকে এককে, সময়ের ইংরেজি হচ্ছে টাইম, মাত্রাতে লিখবে ক্যাপিটাল টি। দূরত্বের একক হচ্ছে, দূরত্বকে ইংরেজিতে বলা হয় লেন্থ, এম এর পরিবর্তে লিখবে কি এল। বরকে ইংরেজিতে বলা হয় মাস, তারপর এই এম এর পরিবর্তে তুমি লিখবে হচ্ছে এম। ঠিক আছে, কেজির পরিবর্তে লিখবে কি এম। এখন তুমি দ্রুতির একক পাইছো মিটার পার সেকেন্ড, এম এর পরিবর্তে কি লিখার কথা ছিল যখন মাত্রার ক্ষেত্রে, এম এর পরিবর্তে এল, এস এর পরিবর্তে টি। তাহলে আমরা কি লিখতে পারি, এল বাই টি বা এল টি ইনভার্স ওয়ান। এটা হচ্ছে কি দ্রুতির মাত্রা। আচ্ছা, এতটুকু গেল। তাহলে দ্রুতির মাত্রা আমরা বুঝে গেলাম, এককে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। এরপর হচ্ছে ব্যাগের ক্ষেত্রেও সেম ঘটনা। ব্যাগ হচ্ছে সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হার, ব্যাগের মাত্রাও সেম, ব্যাগের মানটি হচ্ছে কি দ্রুতি। যখন হচ্ছে কি সরণ এবং দূরত্ব যদি সেম হয়ে যায়, তখন আমরা কি ব্যাগ যেটা পাবো সেটাই তো দ্রুতির মান হবে। দুইটার মাত্রায় কিন্তু সেম জিনিস এক প্রকার। এখন আমরা এই ম্যাথটা একটু সলভ করি। ধরো এখানে আমাকে বলতেছে কি, এ থেকে বিতে এবং হচ্ছে বি থেকে সিতে যেতে মোট সময় লাগে 10 সেকেন্ড। এ থেকে বিতে গেলে, তারপর বি থেকে সিতে যেতে তোমার সময় লাগবে কতক্ষণ, 10 সেকেন্ড। তার মানে এ থেকে বিতে আসবে, বি থেকে যাবা সিতে। এখন তোমাকে প্রশ্ন করলো এ থেকে সি বিন্দুতে যেতে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। তোমাকে বলতেছে এ থেকে সিতে যেতে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে দূরত্ব কি হবে, এ বি
প্লাস বিসি রাস্তাটা এ থেকে বিতে যেতে 3 মিটার প্লাস বিসি কত 4 মিটার, টোটাল হচ্ছে কত 7 মিটার। তার মানে দূরত্ব আমরা পেয়ে গেছি। আবার এ থেকে সি বিন্দুতে যেতে কতটুকু সরণ, সরণ মানে কি এদিক দিয়ে ঘুরে যাবা না, ঘুরে যাওয়ার সুযোগ নেই, সরাসরি যে রাস্তাটা সেটাকে বলা হয় সরণ। তার মানে সরণ হবে এসি বরাবর রাস্তা, তোমাকেও লাগবে এসি এর মান। আচ্ছা এসি এর মান পিথাগোরাসে কি পড়ছিলাম, অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে এসি না, অতিভুজ স্কয়ার আমরা লিখতে পারি না, এই যে এসি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমি এসি এর মান যদি এদিকে লিখি স্কয়ারকে কেটে দিলে উপরে রুট হয়ে যাবে, তাহলে আমি সেম ভাবে এখানে লিখলাম এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে দেখো তো একটা 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে 9 প্লাস 16, তাহলে আসতেছে কত 5। তাহলে কি সরণ কতটুকু পাইছি 5 মিটার। ঠিক আছে, দূরত্ব 7 মিটার বের করতে বলছে। এরপরে কি দ্রুতি। আচ্ছা দ্রুতি মানে আমি বলছিলাম কি দতে দ্রুতি, দতে দূরত্ব, উপরে লিখবে দূরত্ব, নিচে লিখবে হচ্ছে সময়। তাহলে দূরত্ব কত পাইছো 7, সময় কতক্ষণ লাগে 10 সেকেন্ড। তাহলে আনসার কত আসবে 0.7। একক কি দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড, সময় যদি ভাগে আসে তাহলে মিটার পার সেকেন্ড। এখন তোমাকে ব্যাক বের করতে বলছে, ব্যাক, ব্যাক মানে কি সরণ ভাগ সময়। তাহলে সরণকে ভাগ করবে সময় দিয়ে, সরণ কত এসি এর মান যেটা হচ্ছে 5 আর সময় কত 10 সেকেন্ড, তাহলে 0.5, একক কি হবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা আমরা খুব সহজে ম্যাথটা সলভ করে ফেললাম। এরপর আমাকে বলতেছে এ বি ই সি ও একই পথে, এ বি ই সি ও এই পথে ও বিন্দুতে যেতে সময় লাগে 5 সেকেন্ড। তাহলে আমাকে বলতেছে কি এ থেকে ও বিন্দুতে যেতে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে এবং এ থেকে ও বিন্দুতে যেতে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। আচ্ছা এখানে বস্তুটা যায় কোন দিক থেকে কোন দিকে দেখো তো, এ থেকে প্রথমে বিতে আসে, এই যে বলে দিল এ থেকে বিতে আসে, বি থেকে যায় হচ্ছে ইতে, ই থেকে যায় তারপর হচ্ছে সিতে, সি থেকে যায় ওতে। এখন আমাকে জিজ্ঞেস করতেছে এই টোটাল হচ্ছে রাস্তাটা সে অতিক্রম করে। এখন বলতেছে এ থেকে ওতে যেতে কতটুকু দূরত্ব অতিক্রম করে, দূরত্ব মানে যতটুকু তুমি রাস্তা অতিক্রম করে গেছো, রাস্তা কিন্তু এদিক বরাবর গিয়ে এদিকে আসছো, তাহলে এই যে রাস্তাটা এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার দূরত্ব। তাহলে আমরা দূরত্ব বের করি, এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত না, তার মানে এখানে এই বাহুর ব্যাসার্ধ যদি 2 মিটার হয়, এই বাহুর ব্যাসার্ধ 2 মিটার হবে, এই বাহুর ব্যাসার্ধ 2 মিটার হবে। ঠিক আছে, তাইলে এটা পুরোটা যদি আমি একটা বৃত্ত বিবেচনা করি, এই অংশটা একটা হচ্ছে 4/1 অংশ না বৃত্তের, বৃত্তের যেহেতু 4/1 অংশ, আমরা বৃত্তের পরিধি জানি 2πr, তার মানে এ বি দূরত্বটা হবে কেমন 2πr ডিভাইডেড বাই 4 না, টোটাল পরিধি যদি 4/1 অংশ না 2πr ডিভাইডেড বাই 4। তার মানে এখন হচ্ছে এ থেকে ওতে, এ ও বিন্দুতে যেতে আমার হচ্ছে কি কি রাস্তা অতিক্রম করতে হবে, প্রথমে আমি এ বিতে যাব, তারপর বি সিতে যাব, আর তারপর যাব সি ওতে। তাহলে এ বি এর মান কি হবে 2πr ডিভাইডেড বাই 4 প্লাস হচ্ছে বি সি এর মান কত হবে, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করো, এই বাহুর মান 2 মিটার, এই বাহুর মান 2 মিটার, তাহলে অতিভুজের মান কত হবে, মাঝখানে বসে 90 ডিগ্রি, 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার রুট করে দিলে তুমি কি পাবা, বিসি এর মান পাবা 4 প্লাস 4, তাহলে রুট 8, তাহলে রুট 8 প্লাস এখানে আমরা কি লিখতে পারি সিইউ এর মান কিন্তু 2 না, এটা একটা ব্যাসার্ধ, তাহলে এখান থেকে তুমি একটা আনসার পাবা, এটাই হবে তোমার কিসের মান এও এর মান, এটা হচ্ছে তোমার দূরত্বের মান। এরপর এ থেকে ও বিন্দুতে যেতে কতটুকু সরণ হবে, সরণ দেখো তো এ থেকে ও বিন্দুতে সরণ মানে একদম সোজাসুজি চলে যাওয়া না, সোজাসুজি যখন চলে যাবে এটাই তো তোমার ব্যাসার্ধ 2 মিটার, শেষ। এরপরে তোমার কাজ কি, এটা 2 মিটার দূরত্ব অতিক্রম করলা, তারপর দ্রুতি কি, এখানে যে দূরত্বটা পাবা সেটাকে তুমি কি করবা, এই যে 5 সেকেন্ড আছে 5 সেকেন্ড দিয়ে ভাগ দিবা, ব্যাগের ক্ষেত্রে কি করবা, সরণ পাইছো কতটুকু 2 মিটার, 2 কে কি করবা 5 দিয়ে ভাগ দিবা, তাহলে তুমি কি পাবা ব্যাগের মান পেয়ে যাবে। এরপর এই ম্যাথটা দেখো তো, এ থেকে যেতে হবে কোথায়, সি বিন্দুতে যেতে হবে। ঠিক আছে, এ থেকে সিতে 15 সেকেন্ডে কোন দিক দিয়ে যাবা, এদিক দিয়ে যেতে বলছে না, এটাকে যেতে বলছে কি প্রথমে তুমি এ থেকে বিতে যাবা, এ থেকে তুমি বিতে যাবা, বি থেকে যাবা কোথায় সিতে, সি থেকে যাবা হচ্ছে ইতে, এবং ই থেকে যাবা এফে, এফ থেকে যাবা জিতে, জি থেকে ওতে, এবং ও থেকে তারপর আসবে সিতে। তার মানে তোমার আলটিমেটলি এখানে কি করা লাগতেছে, এ থেকে ঘুরে এদিক বরাবর গিয়ে এই রাস্তাটা হচ্ছে ঘুরে একদম সোজা এতটুকু পর্যন্ত আসা লাগতেছে। তাহলে এখন পুরো রাস্তাটার দৈর্ঘ্য তুমি বের করবে। তোমাকে বলতেছে এখানে হচ্ছে প্রথমে যদি আমি দূরত্ব হিসাব করি, তাহলে দূরত্বের জন্য তোমার কি করতে হবে, প্রথমে এসি বাহুর মান লাগবে, তারপর লাগবে সিই বাহুর মান, তারপর ই জি বাহুর মান, তারপর লাগবে হচ্ছে জিও বাহুর মান, তারপর লাগবে হচ্ছে ওসি বাহুর মান।
আচ্ছা এসি বাহুর মান তো 2πr/4, এটা আমরা আগে দেখছি। সিই এর মান এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে 3 মিটার 3 মিটার, এটা হচ্ছে এই বাহু 3 মিটার, এই বাহু 3 মিটার বের করলে অতিভুজের মান বের হয়ে যাবে, তুমি সিই এর মান পাবা। তারপর হচ্ছে ইজি এর মান এবং হচ্ছে এসি এর মান সেম না, সেম 2πr/4। এরপর কি জিইউ এর মান কত 3 মিটার, ওসি এর মান কত 3 মিটার, সব কিছু যোগ করলে তুমি আলটিমেটলি কি টোটাল দূরত্বটা পেয়ে যাবে। দ্রুতি বের করার ক্ষেত্রে কি করতে হবে, টোটাল দূরত্বকে তোমার কি করতে হবে, অতিক্রান্ত সময় দিয়ে এই যে 15 সেকেন্ড দিয়ে তুমি ভাগ করবা, তুমি দ্রুতি পেয়ে যাবে। এরপর তুমি হচ্ছে কি করবা, সরণ বের করবা। সরণ বের করার জন্য কি করতে হবে, এ থেকে সিতে একদম সোজাসুজি একটা দাগ টানতে হবে, এটাই হবে তোমার সরণ। এই যে বাহুটার মান তোমাকে বের করতে হবে। আচ্ছা দেখো তো, তুমি যে সিই এর মান বের করছো, সেই বাহু আর এই বাহু কিন্তু সেম জিনিস না। তার মানে এখানে যদি একবার তুমি মানটা বের করে ফেলো, তোমার কিন্তু আর সেটা কি করা লাগবে না, বের করা লাগবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারি, সরণটাই মূলত কি সিই। এরপর হচ্ছে তোমার কাছে কি সিই সমান এসি আমরা বলতে পারি। আচ্ছা এরপর সরণকে বের করার ক্ষেত্রে কি করবে, সরণকে তুমি 15 সেকেন্ড দিয়ে ভাগ দিবা, তুমি আনসার পেয়ে যাবে। এরপর গড় দ্রুতি কি, গড় দ্রুতি মানে হচ্ছে মোট দ্রুতি ডিভাইডেড বাই হচ্ছে মোট সময়। গড় দ্রুতি মানে হচ্ছে মোট, এখানে ভুল লিখলাম একটু, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আর গড় বেগ মানে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। এখানে দেখো গড় দ্রুতি এবং হচ্ছে স্বাভাবিক দ্রুতি দুইটাই কিন্তু সেম হবে, আর গড় বেগ এবং স্বাভাবিক বেগ দুইটাই কিন্তু সেম জিনিসই হবে। তুমি দেখো তো এই যে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছো, সেটাকে তুমি কি টোটাল 15 সেকেন্ড সময় দিয়ে ভাগ করলে সেম আনসার আসবে। টোটাল কতটুকু সরণ হয়েছে, সেটাকে তুমি হচ্ছে টোটাল 15 সেকেন্ড সময় দিয়ে ভাগ করলে সেম জিনিসই আসবে। তো সেই জন্য গড় দ্রুতি এবং হচ্ছে গড় বেগ বা হচ্ছে স্বাভাবিক বেগ এবং দ্রুতির মতোই অনেকটা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা বলতে পারলাম কি, তুমি যদি সরণকে যদি আমি এস দিয়ে প্রকাশ করি, সরণকে সময় দিয়ে ভাগ করলে তুমি পাবে বেগ, দূরত্বকেও সেমভাবে সময় দিয়ে ভাগ করলে তুমি পাবে বেগ, দুইটাকে কিন্তু সেম জিনিস দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে কতগুলো আমরা গ্রাফ দেখবো। একটাকে বলা হয় সরণ সময় লেখচিত্র। সরণ সময় লেখচিত্র মানে কি, যেমন দেখো এদিকে আমি বসালাম সরণ, এদিকে আমি বসালাম সময়। সরণকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, বেগ, তার মানে এই লেখচিত্র নির্দেশ করা হচ্ছে বেগ। এরপর দেখো দূরত্ব সময় লেখচিত্র, এদিকে তুমি দূরত্ব বসে, এদিকে তুমি সময় বসে, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, ওয়াই অক্ষ বরাবর তুমি যেটা বসাবে সেটাকে তুমি কি এক্স অক্ষ বরাবর মান দিয়ে ভাগ দিবা, তুমি কি পাবে, দ্রুতি। তার মানে আমরা বলতে পারি দূরত্ব সময় লেখচিত্র কি নির্দেশ করে, দ্রুতি। কোনো বস্তু যখন স্থির, এদিকে বসেছো তুমি সরণ বা দূরত্ব, এদিকে কিন্তু বসেছো সময়। কোনো বস্তু যখন স্থির হবে তখন তার গ্রাফটা এই ধরনের হবে, মানে এই যে দেখো সময় কিন্তু এদিকে যাচ্ছে, কিন্তু হচ্ছে তোমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। তুমি আগেও 6 মিটার অবস্থানে ছিলা, তুমি আর কিন্তু সময়ের সাথে সাথে তোমার অবস্থানের কোনো পরিবর্তন বা বৃদ্ধি বা হ্রাস কিছুই হলো না। তাহলে সেই জন্য আমরা বলতে কি তুমি স্থির অবস্থায় আছো। তাহলে এখন এই জিনিসটা দেখো, এটা একটা গ্রাফ দিল আমাকে, এদিকে দিল সময়, এদিকে দিল আমাকে সরণ, ঠিক আছে। এখন আমাকে বলল ও, এটা হচ্ছে আমি মার্ক করলাম এ বি সি ডি, ডি এবং হচ্ছে এটা ধরো ই। এখন আমাকে বললো হচ্ছে কি ও এ অংশে আপনি ব্যাগ বের করুন, কারণ আমরা জানি কি সরণ সময় লেখচিত্র ব্যাগ নির্দেশ করে। ও এ অংশে ব্যাগ কি হবে, ও এ অংশে সরণ কতটুকু হয়েছে 4 মিটার, আর হচ্ছে তোমার সময় কতক্ষণ 1 সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি 4 মিটার সেকেন্ড ইনভার্স 1। এবি অংশে তোমাকে বের করতে বলতেছে ব্যাগ, তাহলে এবি অংশে যদি ব্যাগ বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সরণকে ভাগ দিতে হবে কি দিয়ে, সময় দিয়ে। আচ্ছা উপরে সরণ কতটুকু হয়েছে দেখো তো, সরণ কি মোটেও হয়েছে, আগেও ছিল 4 এখনও আছে 4, এ অবস্থানেও ছিল 4, শেষ বি অবস্থানেও ছিল 4, তার মানে সরণ কি হয়েছে, সরণের পরিবর্তন 0, তাহলে কি পাবো 0, তার মানে এবি অবস্থানে ব্যাগ কি 0। এরপর বি এবং সি অবস্থানে, তাহলে বি সি অবস্থানে ব্যাগ কেমন হবে, সরণ কতটুকু হয়েছে, সরণ হয়েছে মূলত বি থেকে সি পর্যন্ত কতটুকু সরণ হয়েছে দেখো, বি সিতে ছিল 8, বিতে কত 4, একটা থেকে একটা মাইনাস করলে মাঝখানের অংশটা আমি পাবো, কতটুকু সময় ছিল 4 - 3, তাহলে কত পাচ্ছ 4 ডিভাইড বাই 1 ইকুয়াল টু আমরা পাচ্ছি কত 4 মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে আমার কি ব্যাগ। এইভাবে আমি একটা গ্রাফ থেকে খুব সহজে কি করতে পারি, ব্যাগগুলা বের করতে পারি, ব্যাগ দ্রুতি এগুলো বের করতে পারি। আচ্ছা এখানে হচ্ছে ধরো খুব সুষমভাবে যখন ব্যাগটা বৃদ্ধি পাচ্ছে তখন গ্রাফটা এইভাবে একটা সরলরেখা আমরা পাইছি, ঠিক আছে, এইভাবে একটা সরলরেখা আমরা পাইছি। কিন্তু দেখো
যখন আমার ব্যাগটা হবে কেমন অসমবেগ, তখন হচ্ছে আমি রেখাটা সরলরেখা পাবো না, এটা একটু বাঁকা পাবো। তার মানে এখন আবার যখন সময়ের সাথে সাথে ব্যাগ হ্রাস পাবে তখন আমি গ্রাফটা কী পাবো, এই দেখো সময়ের সাথে সাথে আমার ব্যাগ কমে যাচ্ছে, সেই জন্য গ্রাফটা একটু নিচের দিকে চলে গেছে। আচ্ছা, এখানে এখন কতগুলো ম্যাথ দিলে এগুলি তুমি আশা করি পারবা, ঠিক আছে, ম্যাথগুলো তুমি পারবা। এরপরের টপিক হচ্ছে ত্বরণ। আমরা নেক্সট ক্লাসে শুরু করব ত্বরণ দিয়ে। তাহলে আজকে এই পর্যন্ত, ঠিক আছে। আশা করি তোমরা বোঝার চেষ্টা করছো, আর হচ্ছে বইটা ভালো করে পড়বে এবং ম্যাথ প্র্যাকটিস করবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।